আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। নতুন দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। 151 সদস্যের কমিটিতে আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার। ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র সংস্কারের আহ্বান। শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে, আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ্য। আপনাদের সকলকে সামনের দিনের লড়াই সংগ্রামে একত্রে থাকার আহ্বান জানিয়ে মানিক মিয়া এভিনিউয়ে ঢাক-ঢোলের স্লোগান মিছিলে ছাত্র জনতার উচ্ছ্বাস। বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষের শুভকামনা। আমরা প্রত্যয় করব যেন আমাদের বাংলাদেশ মানুষের অধিকার, জনগণের অধিকার থাকে এই বাংলাদেশে। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা নতুন দলের আত্মপ্রকাশকে ইতিবাচক হিসেবে দেখছি। নানা মত পথের মানুষ তারা রাজনৈতিক দল করতে পারে, মত প্রকাশ করতে পারে, এটা স্বাভাবিক। এটার জন্যই তো আমাদের এতদিনের সংগ্রাম। স্বৈরাচার পালালেও গণতন্ত্র এখনো ঝুঁকিমুক্ত নয় বললেন তারেক রহমান। সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচিত সরকারের বিকল্প নেই। স্বৈরাচার পালালেও গণতন্ত্র কিন্তু এখনো সংখ্যামুক্ত নয়। এরা নানা কৌশলে পুনরায় কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখা গেছে পবিত্র রমজানের চাঁদ। দেশগুলোতে কাল থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে মাদ্রাসায় আত্মঘাতী বোমা হামলা। নামাজরত অবস্থায় 5 জন নিহত, আহত অন্তত 20। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে পর্দা নামল মাসব্যাপী অমর একুশে বইমেলার। এবার বিক্রি কম হওয়ায় প্রকাশকদের নানা অভিযোগ। বাংলা একাডেমি সংস্কারের তাগিদ উপদেষ্টার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আত্মপ্রকাশ ঘটল জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। নতুন দলের নেতৃত্বে থাকছে জুলাই আন্দোলনের সামনের সারি নেতারা। দলের আহ্বায়ক এক দফার ঘোষণা দেয়া নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন। দল প্রধান নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে ভারত বা পাকিস্তানপন্থী কোনো রাজনীতির ঠাঁই হবে না। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন এই দলের অগ্রাধিকার বলেও জানান নাহিদ। শেষ পর্যন্ত আত্মপ্রকাশ ঘটল জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টির। গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি। জুলাই অভ্যুত্থানে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তারকে দিয়ে ঘোষণা করানো হয় দল ও শীর্ষ 2 নেতৃত্বের নাম। আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন। সাধারণ জনগণ এখন পুরনো ব্যবস্থা ভেঙে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, যেখানে রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি, পরিবারতন্ত্র ও ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি থাকবে না। এই পরিবর্তনের ধারা এগিয়ে নিতেই নতুন মধ্যপন্থী রাজনৈতিক দল গঠন হলো। জুলাই আন্দোলনে এক দফার ঘোষক নাহিদ ইসলাম যখন মঞ্চে, তখন স্লোগানে স্লোগানে মুখর গোটা মানিক মিয়া এভিনিউ। নাহিদ জানান, জনগণের অধিকার ভিত্তিক রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। বলেন, এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ হবে যেখানে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে প্রতিষ্ঠা করা হবে মেধা আর যোগ্যতার মানদণ্ড। জানান, এনসিপি হবে গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। বরং রাষ্ট্রে পৃষ্ঠে জেকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল
যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। সেই লক্ষ্য নিয়েই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। দৃঢ় কণ্ঠে তার উচ্চারণ, বাংলাদেশে ভারত পাকিস্তানপন্থী কোনো রাজনীতির ঠাঁই হবে না। যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলাই হবে নতুন দলের অগ্রাধিকার। নাহিদ ইসলাম বলেন, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে চায় এনসিপি। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। জুলাই আন্দোলনের সেই স্লোগানে আবারও প্রকম্পিত গোটা এলাকা। নাহিদের কণ্ঠে কণ্ঠ মেলান উপস্থিত নেতাকর্মীরাও। দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, ইয়াপস না সংগ্রাম। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ অর্গানোগ্রামে আছেন 10 জন। আহ্বায়ক কমিটিতে পদ মোট 151টি। মানিক মিয়া এভিনিউতে এর আংশিক ঘোষণা দেন সদস্য সচিব আখতার হোসেন। জানানো হয়, নতুন এ দলের পদ বন্টন করা হয়েছে যোগ্যতা আর সক্ষমতার ভিত্তিতে সবার মতামত নিয়ে। পদ পাওয়া নেতারা প্রতিজ্ঞা করেন প্রচলিত রাজনৈতিক চর্চার বাইরে গিয়ে রাজনীতির মাঠে ধরে রাখবেন জুলাই অভ্যুত্থানের স্পিরিট। আত্মপ্রকাশ আয়োজনে আরও জানান কি হবে তাদের অগ্রাধিকার আর প্রচলিত ধারার বাইরে ব্যতিক্রম কিছু। জনাকীর্ণ মানিক মিয়া এভিনিউ। জুলাই অভ্যুত্থানে অংশ নেয়াদের পদচারণা আর আন্দোলনের সময়কার সেই সব স্লোগানে মুখরিত পুরো এলাকা। বিকেল 4টার পর মঞ্চে নতুন দলের শীর্ষ নেতারা। আহ্বায়ক কমিটির নাম আনুষ্ঠানিক ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন। জানান, আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সদস্য সচিব তিনি নিজে, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আর উত্তরে সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। 54 বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি, একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। এই কমিটির নেতৃত্বেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে নতুন এই দল জাতীয় নাগরিক পার্টি। এই দলের শীর্ষ নেতারা বলছেন যে তারা যেই রাজনৈতিক চিন্তা করছেন তাতে কুমারের ছেলেও প্রধানমন্ত্রী হতে পারবে। বক্তব্যের পোডিয়ামে যখন দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, তখন সবার কণ্ঠে আন্দোলনের সেই স্লোগান। হাসনাত জানান, সংসদে কারা যাবেন এবার ঠিক করবে জনতা। প্রচলন হবে একতার রাজনীতির, নেতৃত্ব উঠে আসবে মেধা আর যোগ্যতায়। এই সংসদের মসনদে কে বসবে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে, সেই ভূখণ্ডের মানুষ। আমরা ইনস্টিটিউশনগুলোকে প্রপারলি ফাংশনাল করব। আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র এদেশ থেকে কবরস্থ হয়েছে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, এ দল থেকে মানুষ কি পাবে। বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে তোষামোদির রাজনীতিতে লিপ্ত না হয়। আমরা অনুরোধ করি, বাংলাদেশ পুলিশ নামক যেই প্রতিষ্ঠানটিকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে,
সেই প্রতিষ্ঠানটি যেন কাজের মাধ্যমে তার গৌরবটি আবার ফিরিয়ে আনে। আমরা আপনাদেরকে অনুরোধ করি, সরকারি সকল অফিস আদালত যত কিছু রয়েছে, সে পুলিশ হোক, বিচারক হোক, আমলা হোক, দয়া করে জনগণ থেকে হাত পেতে ওই ঘুষের টাকা নিবেন না। কোন অপরাধীর জন্য সুপারিশ নিয়ে আমরা যেন থানায় না যাই, কোন অপরাধীর জন্য সুপারিশ নিয়ে আমরা যেন কোনো বিচারকের কাছে না যাই। ঘোষণা করা কমিটির যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও আছেন আন্দোলনে অংশ নেয়া আইনজীবী, চিকিৎসক ও সাবেক সশস্ত্র বাহিনীর কর্মকর্তা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা স্বাগত জানিয়েছেন তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপিকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বহু বছর ধরেই গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে বিএনপি, সে যাত্রায় এনসিপিকে স্বাগত। নেতারা বলেন, বিভিন্ন দল ও আদর্শের মধ্যে ভোটাররা যোগ্যদের বেছে নেবেন, এটাই গণতন্ত্র। রাজপথে এসেছে নতুন প্রতিদ্বন্দ্বী, ভোটের লড়াইয়ে অংশ নেবেন একে অপরের বিরুদ্ধে। তবু তাকেই গণতন্ত্রের লড়াইয়ে স্বাগত জানাতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাজির বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। বলেন, এটাই গণতন্ত্রের চর্চা। বিরোধ মতপার্থক্যের সাথে থাকবে পারস্পরিক শ্রদ্ধাও। নেতারা বলেন, স্বাধীনতার পর মানুষ কেবল হতাশই হয়েছে, বেড়েছে প্রত্যাশা, কিন্তু অবারিত প্রত্যাশা পূরণ করা কঠিন। দলের প্রতিশ্রুতি ও উদ্দেশ্য আমলে নিয়ে মানুষ বিচার করবে কোন নেতৃত্ব তার দরকার। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা নতুন দলের আত্মপ্রকাশকে ইতিবাচক হিসাবে দেখছি। আমরা অভিনন্দন জানাই। আমরা হাতে হাত মিলিয়ে আমাদের এই কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা, গণ আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একসাথে আমরা চলতে পারবো। বিভিন্ন রাজনৈতিক দল হইলে আমাদের প্রতিযোগিতা হবে যে সবচেয়ে জনগণের ভালো সেবা কে দিতে পারে। সুতরাং জনগণের ভালো সেবা যারা দিতে পারবে তারাই এগিয়ে যাবে, তারাই জনপ্রতিনিধি হবে, তারাই দেশ পরিচালনা করবে। সুবিধাবাদীরা, পদবঞ্চিতরা এবং আপনার যারা বর্তমান আওয়ামী সরকারের ফ্যাসিস্ট পদগ্রহণকারী ছিল, তারা যেন কোনোভাবে এই দলের স্থান না পায়, সেই ব্যাপারে তাদেরকে সতর্ক থাকতে হবে। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতন্ত্রের লড়াইয়ে নতুন যুক্ত হওয়াদের অভিনন্দন জানান তিনি। গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা আমরা কায়েমের জন্য 16 বছর লড়াই করেছি। সুতরাং নানা মত পথের মানুষ তারা রাজনৈতিক দল করতে পারে, মত প্রকাশ করতে পারে, এটা স্বাভাবিক। এটার জন্যই তো আমাদের এতদিনের সংগ্রাম। বিদেশি কূটনীতিকরাও হাজির হয়েছিলেন জুলাই অভ্যুত্থানকারীদের রাজনৈতিক যাত্রাকালে। আর আমি আশা করি তাদের এই সব স্বপ্ন পূরণ হবে। আমরা ভাটিকান থেকে আমাদেরও সহযোগিতা যেটুকু পারি এটা করব। আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান নাহিদ ইসলাম। বলেন, আগামীর বাংলাদেশে ঐক্য ধরে রাখতে সচেষ্ট থাকবে জাতীয় নাগরিক পার্টি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। স্বৈরাচার পালিয়ে গেলেও গণতন্ত্র এখনও ঝুঁকিমুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সম্মেলনে ভিডিও কনফারেন্সে দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, পলাতক স্বৈরাচার নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন তারেক রহমান। গণতান্ত্রিক আমি বীর জনতার বিকালে চট্টগ্রামে জেএম সেন হলে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি দ্বিবার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যাওয়া স্বৈরাচারের নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে গণতন্ত্র এখনও ঝুঁকিতে বলে মন্তব্য করেন তিনি। স্বৈরাচার পালালেও গণতন্ত্র কিন্তু এখনো সংখ্যামুক্ত নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু ক্রমাগত অব্যাহত রয়েছে। পলাতক স্বৈরাচারের যে দোসর, এরা নানা কৌশলে পুনরায় কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত। গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেন তারেক রহমান। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার যতক্ষণ না গঠিত হবে,
ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। রাষ্ট্রে যদি আইনের শাসন না থাকে, আপনি, আমি, আমরা অর্থাৎ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু কেউ আমরা নিরাপদ নই। ১.৫ দশক ধরে পলাতক স্বৈরাচারের অপকর্ম উপলব্ধি করার জন্য সনাতন ধর্ম অবলম্বীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সম্মেলনে বক্তব্য রাখেন দলটির অন্য নেতারাও। গত ১৭ বছর আপনাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। আমরা বলবো বাংলাদেশ আজকে আমরা একটা ক্রস রুটে দাঁড়িয়ে আছি, এটা আমাদেরকে অতিক্রম করতে হবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। শেখ হাসিনার আমলে হওয়া শাপলা চত্বর সহ সব হত্যাকাণ্ডের বিচার করতে ইচ্ছুক অন্তর্বর্তী সরকার, তবে এর জন্য সময় দিতে হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাশাপাশি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। সকালে এফডিসিতে শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা জানান। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ শাপলা চত্বর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত তদন্ত কমিশনের গঠনের দাবি জানান। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর এফডিসিতে ছিল ছায়া সংসদ। আলোচ্য ইসলাম বিদ্বেষ নয়, ক্ষমতায় টিকে থাকতেই শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালানো হয়। প্রস্তাবের পক্ষে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ও বিপক্ষে ছিল তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা। নারীদেরকে পর্দার মাধ্যমে ঘরে আবদ্ধ করে রাখা যাবে না এবং স্পিকার তিনি পর্দাশীল নারীদেরকে জীবন্ত টেন্টের সঙ্গে বিতার্কিকদের দুই পক্ষের উপস্থাপন ও যুক্তি খণ্ডন শেষে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, শেখ হাসিনার আমলে হওয়া শাপলা চত্বর সহ সব হত্যাকাণ্ডের বিচার করতে ইচ্ছুক অন্তর্বর্তী সরকার, তবে এর জন্য সরকারকে সময় দিতে হবে। তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। বলেন, জুলাই গণহত্যা ও ফ্যাসিস্ট আমলের গুম নিয়ে সরকার অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে যাচ্ছে। ইন্টারিম গভর্নমেন্টের ইচ্ছা আছে যে সমস্ত হত্যাকাণ্ডই ইনভেস্টিগেট করা। পরবর্তীতে যে গভর্নমেন্টই আসছেন, আমার মনে হয় যে শাপলা চত্বরের উপরে সবাই ইনভেস্টিগেট করবেন। শাপলা চত্বরে কী হয়েছিল, হাসিনার আমলে যারাই যত ধরনের হত্যাকাণ্ডে যারাই জড়িত ছিলেন সবাইকে বিচারে আনা হবে এবং আমরা সবাইকে অনুরোধ করব আপনারা অস্থির হবেন না। শাপলা চত্বরে মৃতের প্রকৃত সংখ্যা নিরূপণে হেফাজতে ইসলামের গবেষণা করা উচিত বলে মনে করেন প্রেস সচিব। বলেন, ক্ষমতা পাকাপাকি করতেই ওই রাতে গণহত্যা চালানো হয়েছিল। হেফাজতের যে মৃত্যু কতজন হয়েছে এখন আমরা সঠিকভাবে জানি না, ইনক্লুডিং হেফাজত। করা উচিত যে এইটার উপরে নিজেরাই একটা ইনভেস্টিগেট করা, পাকাপাকিভাবে বন্দোবস্ত করার একটা পুরো জিনিসটাই ওই সময়তে ওয়ার অন টেরর চলছে। ওয়ার অন টেররে সে আসলে বেনিফিট নিতে চাচ্ছে। বাংলাদেশে এদেরকে আমি মেরে কেটে আমি দেখাচ্ছি যে আমি তোমার জন্য ইন্টারন্যাশনাল পার্টনার। বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে দ্রুত তদন্ত কমিশন গঠন সহ 5 দফা সুপারিশ করেন তিনি। হেফাজত সমাবেশে নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনের লক্ষ্যে অতি দ্রুত একটি তদন্ত কমিশন গঠন করা। অনেক তদন্ত কমিশন হয়েছে, কিন্তু হেফাজতে যে হত্যাকাণ্ড হয়েছে সেটি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো তদন্ত কমিশন গঠিত হয়নি। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হয় প্রস্তাবের বিপক্ষে থাকা তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা। প্রস্তাবটি গৃহীত হয়নি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। কোটা সংস্কারের আন্দোলন থেকে জুলাই বিপ্লব, যার শেষ পরিণতি গণঅভ্যুত্থান, স্বৈরাচারের পতন। নেতৃত্ব দেয়া সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণদের হাত ধরে নতুন দল গড়ে তুলবে তা ছিল ভাবনার অতীত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশের দিন এমন এগিয়ে চলাকে বিস্ময় বলছেন শিক্ষার্থী জনতা। আলামিন হক অহনের রিপোর্ট। শুরুটা 7 মাস আগে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণরা রাজপথে। ফুঁসে ওঠা শিক্ষার্থীদের আলটিমেটামে তোয়াক্কা করেনি শেখ হাসিনা সরকার। নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঝাঁপিয়ে পড়ে ছাত্রলীগ, যুবলীগ। কারফিউ জারি আর ইন্টারনেট বন্ধ করে চলে নির্মম হত্যাযজ্ঞ। আবু সাইদ, মুগ্ধের মতো শত শত প্রাণ লুটিয়ে পড়ে রাজপথে। তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়লেন 5 আগস্ট। পুরো দেশ পরিণত হলো শিক্ষার্থী জনতার বিজয় উৎসবে। সেদিনের সেই ছবির সাথে শুক্রবার মানিক মিয়া এভিনিউয়ের এই দৃশ্যের অনেক মিল। 7 মাসের মাথায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের দিনে জনতার ঢল। এই পথ পরিক্রমাকে অবিশ্বাস্য বলছেন শিক্ষার্থী জনতা।
এইভাবে যে এত বড় করে একটা নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আবির্ভাব হবে এটা কখনো স্বপ্ন ভাবি নাই। আজ আমরা কুড়িগ্রাম সেই প্রত্যন্ত এলাকা থেকে আমরা আজকে ঢাকায় এসেছি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সেই অনুভূতিটা আমাদের যে আজকে কতটা ভালো লাগতেছে এটা বলার বিষয়। আমরা সেই কুড়িগ্রাম থেকে সেই প্রত্যন্ত এলাকা থেকে আমরা আজ ঢাকায় রাজপথে আমরা প্রায় 400 স্টুডেন্ট আমরা এসেছি। রাজনৈতিক দলের এমন আত্মপ্রকাশ নতুন করে আশা জাগাচ্ছে সবার মনে। কোটা সংস্কার আন্দোলন স্বৈরাচারের পতনের মাধ্যমে যে সফলতা পেয়েছে, রাজনীতির কঠিন মাঠে তারা কতদূর এগোবে তা সময়ই বলে দেবে। এখনো আমাদের যখন জুলাইয়ের কথা মনে পড়ে আমাদের এখনো গায়ের লোম দাঁড়ায় যায় যখন আমাদের ভাইদের মারা হয়েছে, কিন্তু আমরা আল্লাহর রহমতে এই পর্যন্ত আসতে পারছি, এটা আমাদের ভাগ্য। আর আজকে এই ঐতিহাসিক দিনে আমরা আমাদের বাংলাদেশকে নতুনভাবে গড়ব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। আমরা প্রত্যয় করব যেন আমাদের বাংলাদেশ মানুষের অধিকার, জনগণের অধিকার থাকে এই বাংলাদেশে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে জনস্রোত, সেই স্রোতের ঢেউ আছড়ে পড়বে মানিক মিয়া এভিনিউয়ে নতুন দল গঠনে, তা কে ভেবেছিল কবে? তারপরেও তৈরি হলো ইতিহাস, পথ চলা শুরু হলো জাতীয় নাগরিক পার্টির। আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। স্বাধীনতার পর থেকে রাজনীতিবিদদের যে দোষের কারণে উন্নত হতে পারেনি দেশ, নতুন দলের নেতারা সেসব দূর করবেন বলে আশা সাধারণ মানুষের। বিশেষ করে দুর্নীতি দূর করে সুশাসন নিশ্চিত করাই হবে যাদের প্রধান লক্ষ্য। মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের আদর্শ ধারণ করে গণহত্যায় জড়িত দল আওয়ামী লীগের বিচার দাবি করেন আগত কর্মী, সমর্থক ও আন্দোলনে হতাহতদের পরিবার। মনিরুল ইসলামের রিপোর্ট। কথা ছিল আসছে ফাল্গুনে দ্বিগুণ হব। গণঅভ্যুত্থানের সময় স্বপ্ন দেখানো এই তরুণরা এখন রাজনীতির ময়দানে। ফাল্গুনের এমন দিনের সূর্যটাও যেন নতুন নেতৃত্বের সম্ভাষণে ছড়াচ্ছিল লাল আভা। মানিক মিয়া এভিনিউয়ের রাজপথে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ এবং নতুন নেতৃত্বে কারা আসছে তা আগেই জানা সবার। ঘোষণা শুনতে লক্ষ মানুষের আগমন, সবার কণ্ঠে একটাই আহ্বান, ফ্যাসিবাদ ও দুর্নীতি দূর করে নতুন নেতারা গড়ে তুলুক সুন্দর একটা বাংলাদেশ। বাংলাদেশে কোনো রকম দুর্নীতি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সেই বৈষম্য থাকবে না। আমাদের শ্রমিক প্রতিনিধিত্ব থাকবে, তাদের সাথে যদি আমাদের শ্রমিক প্রতিনিধিত্ব থাকে তাহলে আমরা তাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করব। বাংলাদেশে যেন ফ্যাসিবাদ ওয়ানসেকের মাথা চারা দিয়ে না উঠতে পারে। এই নতুন দলের কাছে নতুন বাংলাদেশ চাই, আসলে পুরনো সেই আমাদের 50 বছরের যে রাজনীতি, এই রাজনীতি চাই না। কর্মসূচিতে উপস্থিতি ছিল জুলাই আন্দোলনে নিহত ও আহত স্বজনদের। তারাও বিভিন্ন দাবি জানান তরুণ নেতৃত্বের কাছে। সব দলই খারাপ ছিল, আমরা নতুন দেশে নতুন রাজনীতির দল এবং নতুন মুখ আমরা দেখতে চাই। রক্ত দিছে আর রক্ত দিমু এই ছাত্রগুলো, এই ছাত্র আমরা চাই, আমি চাই। বাংলাদেশে একটা সময় ভাবা হতো বিএনপি বা আওয়ামী লীগের বাইরে এসে কেউ বড় ধরনের কোনো আন্দোলন বা সেরকম সফল কোনো প্ল্যাটফর্ম করতে পারবে না। সেই ভুল ভেঙে দিয়েছিল 2024-এর জুলাই আগস্ট। আর সেই 2024-এর জুলাই আগস্টের পর সেই ব্যানারটি এখন রাজনৈতিক দলের বড় প্ল্যাটফর্মে অংশ নিল। এখন দেখা যাক বিপ্লব বা আন্দোলন বা গণ অভ্যুত্থানের পর তাদের সংসদে যাওয়ার রাজনীতি কেমন হয়। জবাবদিহিতা চাই এবং আমি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই এবং তাদের কাছে তাদের প্রতি আমি আশাবাদী। বয়স্ক অনেকের কাছ থেকে পাইনি, আমরা আশা করব যে ওরা বাংলাদেশটাকে নতুনভাবে সাজাবে। বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু অনেক দিন চেষ্টা করেছে, কিন্তু সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে পারে নাই বিধায় এই পরিবর্তন সম্ভব হয় না। খুনি হাসিনা ফ্যাসিস্ট যে দল, বিচার করাও আমাদের একটা এজেন্ডার মধ্যে পড়ে। রাজার ছেলে রাজা হয়েছে, প্রজার ছেলে প্রজাই থেকে গেছে। আশা করি স্টুডেন্টদের হাত ধরে আমাদের দেশের উন্নয়ন হবে। এনসিপির আত্মপ্রকাশ ঘিরে সংসদ ভবন এলাকায় ছিল উৎসবের আমেজ। মানুষ উৎসুক হয়ে দেখতে আসেন কেমন হচ্ছে নতুন দল। নেতাদের নাম ঘোষণার পর স্লোগান দিয়ে একাত্মতা জানান সবাই। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা রাজনীতিতে প্রবেশ করবে কিনা সেটা সময় বলে দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫তম বর্ষপূর্তি উদযাপনে এ মন্তব্য করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বড় বড় রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু সংস্কারের প্রস্তাব দিচ্ছে, বিভিন্ন ৩১ দফা অনেক কথা আমরা বলছি। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে রাজনৈতিক দলের সফলতা ব্যর্থতা অনেক পরের কথা।
রাজনৈতিক দল গঠন করতে তো আর বয়স লাগে না, তারা গঠন করুক, যদি তারা সফল হয় সফল হবে, যদি তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে তাহলে সফল হবে, জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলে জনগণই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এদিকে প্রথমবারের মতো এবারও রোজা শুরুর আগেই বেড়েছে মাংসের দাম। রমজানের দুদিন আগে হঠাৎই বেড়েছে মুরগির দর। অন্তত 7 রোজার প্রস্তুতি নিতে আগে ভাগে ব্রয়লার আর সোনালি কিনেছেন অনেকে। বাজার ভেদে মুরগির প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে দর। 200 টাকা কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 210 টাকায়। সোনালী মুরগি কিনতে হচ্ছে প্রতি কেজি 280 থেকে 310 টাকা। সে হিসাবে চাহিদা কমেছে গরুর মাংসের, তাই এর দাম খুব একটা বাড়েনি। তবে খাসির মাংসের দাম লাগামহীন। 1 কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। কাল থেকে এসব দেশে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস। শনিবার থেকে রোজা শুরুর ঘোষণা সর্বপ্রথম দিয়েছে অস্ট্রেলিয়া। একই দিন থেকে রোজা শুরু হচ্ছে ওমান, দুবাই, ইন্দোনেশিয়াতেও। সে হিসেবে বাংলাদেশে রোজা শুরু হতে পারে আগামী রোববার। মালয়েশিয়ায় মাহে রমজানের চাঁদ দেখা না যাওয়ায় রোববার থেকে রোজা রাখবেন মুসল্লিরা। মালয়েশিয়া ছাড়াও ভারত, ফিলিপাইন, ব্রুনেই ও জাপানেও রোববার থেকে শুরু হবে রোজা। রাজধানীর বিয়াম ফাউন্ডেশন ভবনের রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় আব্দুল মালেক নামের একজন নিহত হয়েছে। 5ম তলার 3টি কক্ষ পুড়ে ছাই হওয়া ওই ঘটনায় ফারুক নামের আরও একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি। নিহতের স্বজনদের ধারণা এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার কিছু সময় আগ থেকে কক্ষগুলোর সামনে সিসিটিভি ছিল বন্ধ। অন্য ক্যামেরা পর্যবেক্ষণ করে মুখ ঢাকা এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি দেখা গেলেও তাকে শনাক্ত করতে পারেনি পুলিশ। শুক্রবার ভোররাতে আগুন লাগে রাজধানীর নিউ এস্কাটনের বিয়াম ফাউন্ডেশনের 5ম তলায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ছুটে এসে আগুন নেভালেও পুড়ে যায় বেশ কয়েকটি রুম। সকালে আব্দুল মালেক নামে এক কর্মচারীর মরদেহ ভবনের নিচ থেকে উদ্ধার করেন বিয়ামের স্টাফরা। আহত আরও একজন সহ 2জনকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। স্বজনরা জানান, মালেক যে রুমে থাকতো সেখানে আগুন লাগেনি, এমন মৃত্যু রহস্যজনক বলছেন তারা। পাশের রুম হয়েছে, পাশের রুম হয়েছে, কিন্তু 7 নম্বর রুমে কোনো ইয়ে হয়নি। 7 নম্বর রুমে ওরা ছিল। ওখানে যেহেতু 2জন ছিল, একজন মারা গেছে আর একজন আছে, ওনার কি অবস্থা, উনি কি ইনজুরি হয়েছে এটাও একটু দেখার বিষয়। বাস্ট হইলে আবার এই হাত নাকি ভাঙ্গা, ঠিক আছে, এখন বাস্ট হইলে এইভাবে হইবে কেন? প্রত্যক্ষদর্শীরা জানায় আগুন লাগে বিসিএস বহুমুখী সমবায় সমিতির 504 নম্বর রুমে। এই রুমের সব কিছুই পুড়ে গেছে, কিন্তু কর্মচারী মালেক ঘুমাতেন 507 নম্বর রুমে, যেখানে ক্ষয়ক্ষতির তেমন কোনো আলামত নেই। আগুনটা কোন রুমে লাগছে? এই রুমেই বিস্ফোরণ, যা বলেন সেটাই এই রুমে। মালেক মারা গেছে কিভাবে, কয়েছি ব্রাস্ট হয়ে। ঘটনাস্থলে আসেন পুলিশ, র্যাব, ডিবি সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। আসেন বিয়াম ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। মালেকের মৃত্যু ঘিরে তাদের মনেও সন্দেহ। স্পষ্ট করে কিছু বলতে পারতেছে না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন উইংয়ের লোকজন আসছেন, ওনারা পরীক্ষা নিরীক্ষা করছে। ল এনফোর্সিং এজেন্সি আছে, ইনভেস্টিগেশন অথরিটি আছে, তারা দেখবে, প্রকৃত ঘটনাটা তারা উদ্ধার করতে পারবে। পুলিশ জানায় সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আগুনের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শেষ হলো অমর একুশে বইমেলা 2025। 28 দিন ধরে নতুন বইয়ের সাথে প্রতিদিন দেখা হওয়ার অভ্যেসের ছেদ ঘটল। অপেক্ষা আরও একটি বছরের। তবে বইমেলায় বই বিক্রি কম হওয়া সহ প্রকাশকদের অভিযোগ আয়োজন নিয়েও। বাংলা একাডেমি সংস্কারের তাগিদ দিলেন সংস্কৃতি উপদেষ্টা। বইমেলার শেষ দিনে বিকাল থেকেই মানুষের ঢল। পছন্দের বইয়ের খোঁজে পাঠকরা, বাকিরা ঘুরছেন দল বেঁধে। লেখকরাও সময় দিচ্ছেন পাঠকদের। বইমেলায় ভূতের বই পছন্দ করি, তারপরে বিভিন্ন গল্পের বই পছন্দ করি। সকলের বই ঘুরে ঘুরে মানুষ দেখছে, কিনছে, এটা আমার ভালো লেগেছে। জগাখিচুড়ি মেলা মনে হয়েছে। দুঃখজনক হলো এই ব্যাপারটা সত্যি। আমি জানি না যে এটা কেন এইভাবে করা হয়েছে, সিদ্ধান্তটা কীভাবে এসেছে সেটা আমি জানি না। এটা খুবই পাঠকদের জন্য, লেখকদের জন্য অস্বস্তিকর। হকারদের উৎপাত রয়েছে, অন্যান্য নানাবিধ তৈজসপত্রের বিক্রি রয়েছে, কিন্তু বইমেলার প্রতি মানুষের যে একটা আকর্ষণ থাকে, একটা ভালোবাসা থাকে, সেটা থাকে না। তবে মেলার আয়োজন নিয়ে বিস্তর অভিযোগ লেখক প্রকাশকদের।
ভ্রাম্যমাণ হকারের কারণে মেলার সৌন্দর্য নষ্ট হয়েছে বলে অভিযোগ তাদের। যে মেলার যে একটা অভিভাবকত্ব, সে অভিভাবকত্ব ঠিকমতো আমরা অভিভাবকত্ব করতে পারি নাই। তা নাইলে মেলা তো শত শত হকার কি করে মুখ করে। বাংলা একাডেমিকেও যদি এটা আয়োজন করতেই হয় তাহলে আমার যেটা পরামর্শ সেটা হলো যে এটার জন্য আলাদা একটা সেল থাকতে হবে, যে বইমেলা নিয়ে যারা সারা বছরব্যাপী কাজ করবে। মেলার সফলতা বাড়াতে প্রকাশকদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার দাবি অনেকের। দুর্নীতি হয়েছে, মেলার মাঝখানে স্টল, অনিয়ম, মেলাকে নিয়ে অবহেলা। আপনি জেনে থাকবেন যে বইমেলাটাকে মানে ব্যর্থ প্রমাণ করার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে। সবচেয়ে বড় অনিয়ম এবং স্বৈরাচারদের দোসররা জড়িয়ে আছে বাংলা একাডেমিতে, যার ক্ষেত্রে আমরা সংস্কার করতে পারছি। বাংলা একাডেমি যেহেতু এবারের মেলায় একটি হযবরল অবস্থার সৃষ্টি করছে, তাদের উচিত এটা থেকে পিছিয়ে যাওয়া আর কি। এই বইমেলাটি আসলে প্রকাশকদের হাতে ছেড়ে দেওয়া উচিত। অনেক সমস্যা দেখা দিয়েছে, এগুলি আলোচনা করা হয়নি। টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে, কিভাবে তৈরি করা হয়েছে আমরা এই কমিটিতে আমি থাকা সত্ত্বেও আমি জানি না। সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা বলেন, নানা জটিলতার মধ্যেই হয়েছে বইমেলার আয়োজন। সংস্কার হবে বাংলা একাডেমিরও। বাংলা একাডেমির সংস্কার প্রয়োজন এবং এই সংস্কারটা করবে গবেষক, লেখক, সাহিত্যিক যারা। এটা নিয়ে আমরা কাজ করছি বাংলা একাডেমির সঙ্গে নিবিড়ভাবে, এবং দেশের গুণীজন যারা আছেন তারাই এর সঙ্গে যুক্ত থাকবেন। শেষ দিনে নতুন বই প্রকাশিত হয়েছে ৩৩৫টি। এবারের বইমেলায় এসেছে সর্বমোট ৩,২৯৯টি নতুন বই। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতের শিক্ষক আদিব শাহরিয়ার জামানের উপর হামলা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে মিরপুর সুপারলিংক কোম্পানির একটি বাসের চালক এবং সহকারীর বিরুদ্ধে। বিকাল ৫টার দিকে মিরপুর ১১ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আদিব শাহরিয়ার জামান। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ওই কোম্পানির ১১টি বাস আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সামনে নিয়ে যান ক্ষুব্ধ শিক্ষার্থীরা। সামাজিক মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে আদিব শাহরিয়ার জামান জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষার দায়িত্ব শেষে মিরপুর রুটের ৩৬ নম্বর বাসে করে ফিরছিলেন তিনি। বাসটি মিরপুর ১০ নম্বর সিগন্যালে দীর্ঘ সময় ধরে যাত্রী তুলতে থাকলে প্রতিবাদ জানান তিনি। এ সময় চালক ও সহকারী তার উপর চড়াও হয়। পরে মিরপুর ১১ নম্বরে গিয়ে বাস থেকে নেমে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় তাকে। পাকিস্তানের ওপর উত্তর পশ্চিমাঞ্চলের একটি মাদ্রাসায় আত্মঘাতী বোমা হামলায় নামাজরত অবস্থায় ৫ জন নিহত হয়েছেন, গুরুতর আহত অন্তত ২০। তথ্যটি নিশ্চিত করেছে পাকিস্তান প্রশাসন। শুক্রবার খাইবার পাখতুনখোয়ার উত্তরে পশ্চিমাঞ্চলে জুম্মার নামাজের সময় ঘটনা ঘটে। শক্তিশালী বিস্ফোরণে নিহত হয়েছে মাদ্রাসাটির প্রধান হামিদুল হক হাক্কানি সহ আরও ৪ জন। মাদ্রাসা প্রধানকে লক্ষ্য করে আত্মঘাতী হামলাটি করা হয়েছে বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী। মাদ্রাসাটি পরিচিত ছিল আফগান সুন্নি ইসলামিক গোষ্ঠী তালেবানদের একটি ঐতিহাসিক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে। দুর্ঘটনার সময় পাশের মসজিদ থেকে বের হচ্ছিলেন হামিদুল হক। এই সময় বোমা ভর্তি ভেস্ট পরিধানরত অবস্থায় তার কাছাকাছি পৌঁছে বিস্ফোরণ ঘটায় ওই বিচ্ছিন্নতাবাদী। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।